সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট সংবাদ। শুরুতে জানাবো এমন এক সংবাদ যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। অবশেষে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতেই চুক্তি সই করেছেন তারেক জিয়া। পাল্টে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। এদিকে এনসিপি নেতাদের আবারও গাড়িবহরে হামলা। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নাহিদ ইসলাম সহ 10 জন আহত। এবার বিএনপি ও এনসিপি মুখোমুখি সংঘর্ষ। আবারও হামলার শিকার নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক এবং কটূক্তির দায়ে এনসিপির কেন্দ্রীয় 10 নেতার বিরুদ্ধে আদালতে মামলা করল ছাত্রদল। শেখ হাসিনা দেশে আসার আগেই বিলীন হয়ে যাবে এনসিপি, জামায়াত, বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভারতের প্রস্তাবে রাজি প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফেরার সকল প্রস্তুতি শেষ। ডিসেম্বরের আগেই ইতিহাস করবেন শেখ হাসিনা। ঘুরে যাচ্ছে রাজনীতির খেলা। তারেক রহমান শেখ হাসিনাকে ফেরাতে ভারত সফরে রেখে যাচ্ছেন। এনসিপি পথে ঘাটে মার খাচ্ছে, জামাত লন্ডভন্ড। বিএনপি, এনসিপি, জামাত আর মোদী সরকারের মধ্যকার এই নতুন খেলায় কার জয় কার পরাজয়? শেষ পর্যন্ত কি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আর ব্রিক্স সম্মেলনের রাজনৈতিক হিসাব মেলাতে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? শেখ হাসিনা ডিসেম্বরের আগেও দেশে ফিরতে পারেন, এমনকি আগামী আগস্টেও। ব্যক্তিগতভাবে এরকম 4-5 জন নেতার সঙ্গে আমার কথা হয়েছে, যারা শেখ হাসিনা তাদেরকে ফোন করেছেন এবং তাদের বলেও দিয়েছেন যে তোমাকে যেতে হবে, যে কোনো সময় কিন্তু আমি কল দেবো এবং দেশে ফিরতে হবে। নরেন্দ্র মোদী ভারতের সকল কূটনীতিকদেরকে ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে, শেখ হাসিনাকে এই বছরের মধ্যে ডিসেম্বরে বাংলাদেশে ফেরাতে হবে। ফেরানোর জন্য যা যা করা প্রয়োজন ভারত তাদের পক্ষ থেকে সকল কিছুই করবে। অক্টোবর নাকি নভেম্বর, ঠিক কোন মাসে উল্টে যেতে চলেছে বাংলাদেশের রাজনীতির প্রধান খেলা? হিসেব নিকেশ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বাংলাদেশে শেখ হাসিনা ফিরছেন ডিসেম্বরে, চলতি বছরই ডিসেম্বরে ফিরছেন। কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তো বলেইছেন, এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমেও একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে প্রচুর বাধা অপেক্ষা করছে, প্রচুর বিপত্তি রয়েছে, তবু তাকে ফিরতে হবে নিজের জন্য নয়, তিনি ফিরবেন বাংলাদেশের মানুষের জন্য। ফিরতে তাকে হবে। শেখ হাসিনার এই বার্তায় ইতিমধ্যেই এলোমেলো হয়ে গেছে যেন বাংলাদেশ। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চেষ্টা করছেন ভারতের সঙ্গে সম্পর্কে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতার বরফ গলাতে। কিভাবে সেটা বলছি। এদিকে আবারও হামলার শিকার হলেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাতে সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়ি বহরে পাথর ছোড়া হয়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। আহত হন নাসির উদ্দিন পাটোয়ারি সহ 2 জন। হামলার বিষয়টি তার ফেসবুক আইডিতে জানান তিনি। সেখানে তিনি বলেন, তাদেরকে আহত করে ভুল করছে সরকার। প্রোগ্রাম পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর যখন খালি রাস্তা আসে, অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমনভাবে তীক্ষ্ণ তির্যকভাবে আসে, ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে, তার একটা হতাহত হয়ে যাবে। এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসনামলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লাগে, মাথায় লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। মারধরের শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে নামাজ শেষে বের হলেই তার উপর হামলা চালানো হয়। হামলার ঘটনায় আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতের কারণে 72 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। সন্ধ্যায় এই ঘটনায় সার্জিস সহ আহত হয়েছেন 10 জন। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, হামলা চালিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। আবারও সংঘাতমুখী হচ্ছে রাজনীতি। পরপর 2 দিন এনসিপির কর্মসূচি ঘিরে হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করেছে দল দুটি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আহত হয়েছেন। এ সময় গণমাধ্যম কর্মীদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এবারের জুলাই পদযাত্রায় যেন কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির কর্মসূচি ও শীর্ষ নেতাদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে আওয়ামী লীগ হামলা করেছিল, ঠিক সেভাবেই এনসিপির ওপর হামলা করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির 10 জন নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। গতকাল রাত 10টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রুকন। মামলায় 10 জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও 40 থেকে 50 জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে গত 28 জুলাই বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকার সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। অভিযোগ অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বাড়ি চৌধুরী সহ 40 থেকে 50 জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এবার হবিগঞ্জে এনসিপির সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 10 নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রদল। মডেল থানার উপপরিদর্শক ধ্রুবেশ চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও 40 থেকে 50 জনকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এনসিপির হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা ও ইটের টুকরা দিয়ে আঘাত করা হয়। দর্শক, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা থামছেই না। শেখ হাসিনা আলোচনার শীর্ষে রয়েছেন। গতকালকে সার্জিও গোর, দক্ষিণ এশিয়া বিষয়ক যিনি মুখপাত্র আমেরিকার এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত আমেরিকার, তিনি সফর শুরু করেছেন গতকালকে, এবং গতকালকেই আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। তার সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনার, সেটা ছিল, সেই অনুষ্ঠান বাতিল হয়েছে এরকম খবর আমরা পাচ্ছি, যদিও গণমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়নি। বৈঠক পরবর্তী সময়ে পররাষ্ট্রমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেখানে পররাষ্ট্রমন্ত্রীকে অনেক বিমর্ষ দেখা গেছে, যদিও তিনি অনেক বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন, বলেছেন এগুলো নিয়ে কথা হয়নি। সেখানে ভারত, চীন, আওয়ামী লীগ, ইনক্লুসিভ রাজনীতি, রোহিঙ্গা মানে প্রত্যাবর্তন, এগুলো কোনো কিছু নিয়েই কথা হয়নি এমনটা বলেছেন। কিন্তু তার ফেস অন্য কথা বলেছে। এরকম পরিস্থিতি যখন চলছে, শেখ হাসিনার আলোচনা আরও বাড়ছে, এবং আলোচনাটা গতকালকে আরও বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি শেখ হাসিনা ফিরলে কি হবে সেই ব্যাপারে আবারও কথা বলেছেন, এবং তার কথাটা এবার মানে দেশের গণমাধ্যমে সীমাবদ্ধ থাকেনি, চলে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। চলুন একটু শেখ হাসিনা ফিরলে কি অবস্থা হবে, সরকার কি করতে চায়, আইনমন্ত্রী যিনি এই ব্যাপারটা মূলত যার উপরে নির্ভর করে, তিনি কি বলছেন, এবং সেটা যদি হয় সেই ব্যাপারে শেখ হাসিনা প্রস্তুত আছেন কিনা। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরা এবং শেখ হাসিনা ইস্যু, এটা কোনোভাবেই থামছে না। সার্জিও গোরের যে সফর, সেই সফর শুরুর প্রথম দিনেই সাংবাদিকদের এই ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পররাষ্ট্রমন্ত্রীকে, যদিও তিনি এড়িয়ে গেছেন ইনক্লুসিভ রাজনীতি, আওয়ামী লীগ, এই ইস্যুগুলো নিয়ে সার্জিও গোরের সঙ্গে কোনো ধরনের কোনো কথা হয়নি এই দাবি করেছেন। যদিও দুষ্ট লোকেরা অনেকেই বলার চেষ্টা করছেন গতকালকে থেকেই যে আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দেওয়া এবং শেখ হাসিনার ফেরা, এই ব্যাপারে সার্জিও গোর সম্ভবত কড়া কোনো বার্তা দিয়েছেন। তবে সেটার কোনো অথেন্টিক সোর্স যেহেতু নেই, সেই কারণে আমরা ওই ব্যাপারে বলতে চাই না। আইনমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কথা বলেছেন, সেটা নিয়ে আমরা দেখছি ভারতীয় অনেকগুলো গণমাধ্যমে এটা নিয়ে খবর হচ্ছে, এবং বাংলাদেশের গণমাধ্যমেও এটা নিয়ে খবর হয়েছে খুবই গুরুত্ব সহকারে। চলুন একটু খবরের শিরোনামগুলো দেখি। ইন্ডিয়ান এক্সপ্রেস সেটা যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শেখ হাসিনা সেইজ শি উইল রিটার্ন ফ্রম ইন্ডিয়া, বাংলাদেশ সেইজ শি উইল বি অ্যারেস্টেড। বাংলাদেশ মানে বাংলাদেশের আইনমন্ত্রী এটা বলেছেন। যখন ইন্ডিয়ান এক্সপ্রেস এটা বলছে, তখন আমরা বাংলাদেশের একটি গণমাধ্যমের খবর দেখি। বাংলাদেশের গণমাধ্যম তারা বলছে, আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা আইনমন্ত্রী, অর্থাৎ তিনি আত্মসমর্পণের কোনো সুযোগ পাবেন না, তাকে গ্রেপ্তার করা হবে অ্যাট দ্য ফার্স্ট সাইট। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে যদি আসেন, তাকে প্রথমে যেখানে দেখা যাবে সেখান থেকে গ্রেপ্তার করা হবে, তাকে আদালতে গিয়ে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে না। আবার এটা নিয়ে আনন্দবাজার বলছে, আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, পাসপোর্ট তো বাতিল, হাসিনা কি করে ফিরবেন, ফিরলে কি করবে সরকার, জবাব দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে শেখ হাসিনার তো পাসপোর্ট নেই, প্রয়োজন ট্রাভেল পাস বিহীন কি তিনি ফিরতে পারবেন? যদি ফিরেন তাহলে সরকার কি করবে, কোন ভূমিকায় যাবে? এটা নিয়ে মানে অভ্যন্তরীণ জায়গায় যেমন আলোচনা চলছে, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও আলোচনা চলছে, এবং সার্জিও গোরের যে বর্তমান সফর চলছে বাংলাদেশে, সেই সফরে এই ব্যাপারটা অনেক বেশি আলোচিত হবে। এটা অনেকদিন থেকেই বিভিন্ন দিক থেকে বলা হচ্ছিল। আমরা জানি না আদৌ সেই আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হয়েছে কিনা, প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে হবে কিনা, দীনেশ ত্রিবেদী ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, তার সঙ্গে সার্জিও গোরের বৈঠকেও সেটা নিয়ে আলোচনা হবে কিনা। যে কথা বলছে ইন্ডিয়ান এক্সপ্রেস, তার ভেতরে একটু যায়। তারা বলছে, শেখ হাসিনা বলছেন তিনি ভারত থেকে ফিরবেন, বাংলাদেশ বলছে তাকে গ্রেপ্তার করা হবে। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলছেন, 78 বছর বয়সী হাসিনার বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফেরার অধিকার রয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আমরা আইন লঙ্ঘন করে কিছুই করব না।
আইনি কথা বলেছেন তিনি, একেবারে তিনি গ্যারান্টি দিয়েছেন যে আইনের বাইরে এই সরকার কোনো কিছু করবে না। আপনারা কখনো জাদুকর দেখেছেন? মানে আসল জাদুকর, যারা টুপি থেকে খরগোশ বের করে না, যারা পুরো একটা দেশের সম্পদ লুটপাট করে পকেটে ঢুকিয়ে মুখে মুখে বলে আবার তৃপ্তির ঢেকুর তুলে। আমি দিনরাত 18 ঘন্টা পরিশ্রম করেছি। ঠিকই বলতেছি। চখা রাজাকারের পুত্র ফখা রাজাকার অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, প্রধানমন্ত্রী মহান নেতা তারেক দিনে 18 ঘন্টা কাজ করে দেশের মানুষের মঙ্গলের জন্য, দেশের মানুষের কথা ভেবে। সবাই বলেন, জোরসে বলেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। 18 ঘন্টা কাজ, বাপরে বাপ। না আছে খাওয়া, না আছে ঘুম, না আছে সুন্দরী বইয়ের দিকে তাকানোর সময়। কিন্তু আমার একটা প্রশ্ন, 18 ঘন্টা একটানা খাটলে মানুষের চোখের নিচে কালো দাগ পড়ে যায়, মুখ শুকিয়ে যায়, চেহারা ভেঙে পড়ে। কিন্তু আমাদের মহান নেতা তারেক রহমানের চেহারা কেমন? একদম ফুয়েল পেপারের মতো চকচক চকচক করছে। ফুয়েল পেপার চেনেন না? সার্চ করেন, বুঝবেন এই চকচকে চেহারার রহস্যটা আসলে কি। মেকআপ নাকি অন্য কোনো কিছু? তারেক রহমান ঘুমান কখন, খান কখন, ঘরের মানুষকেই বা সময় দেন কখন, এবং রাজনৈতিক দলের ব্যক্তিবর্গদেরকেই বা সময় দেন কখন? নাকি দেশের মানুষের পকেট কাটার ভেতরেই এই চেহারার চকচকানি লুকিয়ে আছে? কোনটা? আসুন এই 18 ঘন্টার হিসাবটা আমরা একটু মেলাই। এই অমানসিক পরিশ্রমে দেশের মানুষের ঠিক কি উপকারটা হয়েছে এবং টেপা তারেক রহমান কার ছিড়ল বাংলাদেশের মানুষের তো জানা উচিত, তাই না? তারেকের 18 ঘন্টার কাজের প্রথম 5 ঘন্টা যায় চুক্তি সই করতে। কিসের চুক্তি? প্রশ্ন জাগে না? মার্কিনীদের সাথে দেশ বিরোধী বাণিজ্য চুক্তি। এই চুক্তি করে কি আনা হয়েছে? বাংলাদেশের মানুষের জন্য কি অশ্বডিম্ব এনেছে তারেক রহমানের সরকার? অতিরিক্ত দামে নিম্নমানের গ্যাস, চড়া দামে গম, আর একের পর এক বোয়িং বিমান কেনার ফাইলে স্বাক্ষর। এগুলা তো বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর অবদান, তাই না? বোয়িং বিমান দিয়ে কি হবে? যেগুলো আছে ওগুলার যাত্রী নাই, ফ্লাইট নাই, তার উপর মেইনটেনেন্স, অতিরিক্ত খরচ যেগুলা সামাল দিতে হিমশিম খাইতে হয়, তার উপর সাধারণ মানুষের পেটে ভাত নাই, মানুষ বিমানে চইরা কি কাঁচা বাজারে বাজার করতে যাবে? এত বিমান দিয়ে কি হবে? আমাদের সক্ষমতার জায়গা তো বোঝার দরকার আছে, তাই না? দেশের সমুদ্র বন্দর, বিমানবন্দর সবকিছু বিদেশিদের হাতে বর্গা দেওয়া শেষ। বর্গা দেওয়া মানে বুঝেন নাই? সইপা দিছে। দেশের সম্পদ সামলানোর দায়িত্ব বিদেশিদের হাতে দিয়ে নেতা এখন নিশ্চিন্তে 18 ঘন্টার গল্প শোনাচ্ছে। নিজের দেশের বিমানবন্দর, সমুদ্র বন্দর অন্যদের হাতে তুলে দেওয়া, আর নিজের বউকে অন্যের কাছে বন্ধক রাখা, আর চোরের হাতে ঘরের চাবি দিয়ে ঘুমিয়ে থাকার মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাই না, কোনো তফাৎ আমি দেখি না। মহান নেতার 18 ঘন্টার অমানসিক খাটুনির ফলে আমাদের দেশের শিক্ষা খাত একদম সরাসরি আইসিইউতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর চিকিৎসা ব্যবস্থা, সে তো অনেক আগেই কবরে শান্তির ঘুম ঘুমাচ্ছে। খবরের কাগজ খুললেই দেখা যায় হামের মতো সামান্য রোগ যেটা অন্য দেশে বিলুপ্ত হয়ে গেছে, সেই হামে এদেশে 1000-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। 1000+ শিশু হামে মারা গেছে সরকারি হিসাব অনুযায়ী। বেসরকারি হিসাব মতে সেইটার সংখ্যা 3000+। অথচ তারেক রহমান তার দালালগুলাকে দিয়ে 18 ঘন্টা খাটুনির পোস্টার টাঙিয়ে শহরব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। মস্করা করেন বাঙালির সাথে। বাঙালি কি বোকা? হাসপাতালে বেড নাই, সালাইন নাই, হামের টিকা নাই, কিন্তু মহান নেতার মুখে এবং তাদের দালালদের মুখে কত সুন্দর কথা, মুখের বুলি ছড়ছড় করে বের হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করানো হয়েছে যেখানে মেধা না, সেখানে তোষামত, চাঁদাবাজি এবং দলীয় যোগ্যতাই প্রধান মাপকাঠি। দেশটা আসলে কে চালাচ্ছে? মহান নেতাকে সামনে রেখে নেপথ্যের কারিগরটা আসলে কে? প্রশ্ন জাগে না? নেপথ্যের কারিগর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং নেপথ্যের আরো এক কারিগর হাওয়া ভবন 2.00, যেখান থেকে মূলত সুতো টানা হয় আর পুরো দেশের বাজারে আগুন ধরে যায়। বোঝেন নাই? জ্বালানি খাতকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ হাজিরা দিতে আসে, মানে আসে আর যায়, কিন্তু বিদ্যুতের বিল এবং জ্বালানির মূল্য, দাম রকেটের গতিতে বাড়তেছে, থামার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। আপনারা অনেকেই তো বাজারে যান না? আলু কিনতে গেলে মনে হয় না সোনার দোকানে ঢুকেছেন? বেগুন কিনতে গেলে মনে হয় না ডায়মন্ড কিনতে ঢুকেছেন? দ্রব্যমূল্যের দাম মুষলধারের চড়া বৃষ্টির মতো, থামার কোনো নাম নাই। কোন সবজির কেজি 100 টাকার নিচে আছে বলতে পারবেন বুকে হাত দিয়ে? কিন্তু কেন? সবজি কি আমাদেরকে আমদানি করতে হয়? না তো, কারণ একটাই, বাজার ব্যবস্থাপনার নামে চলছে নতুন স্টাইলে চাঁদাবাজি। করতেছে কে? মহান নেতার দলীয় কর্মীরা। প্রত্যেকটা মোড়ে চাঁদা দিতে হয়, আর সেই চাঁদার একটা বিশাল অংশ গিয়ে জমা হয় সেই মহান নেতার হাওয়া ভবন 20 এর গোপন সিন্ধুকে, যে সিন্ধুকের চাবি আছে মহান নেতা
টেপা তারেক রহমানের কাছে। অন্যদিকে দেশে খুন, গুম, ধর্ষণ, লুটপাট, ছিনতাই, ডাকাতি চলছে। দেশের মানুষ অতিষ্ঠ মানে অত্যধিক অতিষ্ঠ। দেশের এমন কোন সেক্টর বাকি আছে যেটা 5 মাসে মহান নেতার দল হস্তক্ষেপ করেনি, গিলে খায়নি? অর্থনীতি গিলে খেয়েছে, জ্বালানি খাত গিলে খেয়েছে, বন্দর গিলে খেয়েছে, সব শেষ। মানুষের শান্তিটাও গিলে খেয়েছে আমাদের মহান নেতা এবং তার সমর্থকরা। এদিকে নাহিদ ইসলাম বললেন, গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রো বাংলা ঘেরাও করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি মনে করে এভাবে 5 বছর অতিক্রম করবে, এই সুযোগ দেওয়া হবে না। দেশের পরিস্থিতি খুবই খারাপ। দেশের 70% মানুষের রায় অস্বীকার করে কোনো সরকার ক্ষমতায় টিকতে পারে না। তিনি এ সময় সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে আমরা অবশ্যই পেট্রো বাংলা ঘেরাও করব। ঢাকা শহরে মানুষের দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। এদিকে গত শুক্রবার রাতে আহত আলিফ চৌধুরীকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জে হামলার শিকার কিশোর আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখেও ঝুঁকির মধ্যে রয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী সেই চোখে দৃষ্টি ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। অন্য চোখেও কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তা এখনো নিশ্চিত বলতে পারছে না চিকিৎসকরা। চিকিৎসকদের বোর্ড সবার পর আলিফের শারীরিক অবস্থা সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে। সরকারি দলের জনপ্রতিনিধিদের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, জি.কে. গৌসের অনুসারী এবং ব্যক্তি আলিফের উপর হামলা করছে, সার্জিস আলমের গাড়িতেও হামলা চালিয়েছে। অন্যদিকে গণতান্ত্রিক দেশে হলে তিনি এতক্ষণে ক্ষমা চাইতেন, পদত্যাগ করতেন অথবা দল থেকে বহিষ্কৃত হতেন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বক্তব্য নেই। প্রধানমন্ত্রী স্কুল শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত থাকলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না। এদিকে আজ রাজধানীতে দেশে জুড়ে বাসাবাড়ি, শিল্প কারখানা ও পরিবহন গ্যাসের তীব্র সংকট ও দাম বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে এনসিপি বিক্ষোভ মিছিল ঘোষণা দিয়েছে। কারওয়ান বাজারে সার্ক ফেয়ার এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভে এনসিপি মুখপাত্র ও ডিএসসিসির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং এনসিপির মুখ্য সংগঠক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডিএনসিসির মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদিব উপস্থিত থাকবেন। বিএনপি দোষায়, জামাত দোষায় বিএনপিরে, আবার এনসিপিরও বিএনপির দোষায়, সরকারের দোষায় আর কি। সরকারের সমালোচনা ভালো করুক, কিন্তু কালকে যে হয়েছে এটা আমরা জানি না, শুধু ফেসবুকে দেখছি যে এদের উপরে আক্রমণ হয়েছে। সংঘাত তো কোনো কাম্য না, একজন আরেকজনের উপরে করো। গণতন্ত্র দেশ, সবারই তো একটা স্বাধীনতা আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি কি নাম, উনি যে এভাবে কথা বলে, এভাবে কথা বলাটা কাম্য না। উনি আরো সংযত হতো, কথা বলা উচিত। একজন দেশের প্রধানমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রীদেরকে নিয়ে যে ওই কথা বলে, আর যে আছে কিছু সার্জিস নাকি জানে ওগুলো বানা। তবে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা অত্যন্ত খুব একদম বাজে। এভাবে মানুষ কাম্য আশা করে না। একজন যদি একজনের সাথে সংযত না করে তাহলে তো দেশের সমস্যা। যে কখনো আমরা সাপোর্ট করি না যে একটা দল মারমুখী হোক, কারণ সংঘাত আরো সংঘাতকে বাড়ায় দেয়। কিছু বললেও সমস্যা, না বললেও সমস্যা। তো মেনে নিতে মানুষের অভ্যাস হয়ে গেছে বা মানুষ অভ্যস্ত হয়ে গেছে। তো এজ এ বাংলাদেশি আমরা মেনে নেওয়া ছাড়া কোনো কিছু করার নাই। দেশ বিভাগ আছে, সাধারণ মানুষ বিভাগে আছে। এখন এই আচরণ আমাদের গ্রহণযোগ্য না। আমরা ভালো কিছু চাই, যে ভালো কিছু হোক। এরা যেভাবে চালাইতেছে, যার আমলে যেভাবে চলতেছে এইভাবে চলতে আছে। যারাই আছে ভালো করুক আমাদের জন্য, আমরা ভালো চাই। যে দল যাইতেছে সেই দলকে আমরা জনগণ ভালোবাসতেছি। আবার যারা মনে করেন বিরোধী দল করতেছে তাদের অবস্থান যে অবস্থা, আমরা একই অবস্থা। বুঝছেন, এটা এই দেশের পরিস্থিতি ভালো হবে না বলে আমরা আশা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তাদের ভাষার সংযত করা। মানুষকে যেভাবে ইনডাইরেক্টলি ইনসাল্ট করা হচ্ছে, যে যাকে যেভাবে খুশি সেভাবে মিন করতেছে, এটা বাংলাদেশের জনগণ চাচ্ছে না। রাজনৈতিক কর্মী হোক আর যেই হোক, মানুষের ভাষাটাকে সংযত করা দরকার। এই এনসিপি যে কয়েকজন বিয়াদ্দব আছে, এদেরকে রুডে ফেলায় পিটানো উচিত। এটা শুভ লক্ষণ নয়। শুভ লক্ষণ হইতে হলে সবাই একযোগে দেশ চালাইতে হবে। অতীত ভুলে নতুন করে আবার দেশটাই গড়তে হবে। বাংলাদেশের রাজনীতিতে তো এগুলো আছেই, তারপরও দেশের সরকারের কিছু ব্যর্থতা এখনো আছে আমাদের মনে হচ্ছে যে না। কারণ সরকার এখনো যে সিন্ডিকেটগুলা, যেই দখলবাজিগুলা, যে চাঁদাবাজিগুলা সঠিক জায়গায় এখনো যেতে পারে না। এবং নেতা কর্মীদেরকে তারা শাসন করতে পারতেছে না, এবং শাসন করলে তারা শুনতেছে না। কেন শুনতেছে না সেটা জানি না আমরা জনগণ। এটা যতদিন না বন্ধ না হবে এই দেশে থেকে যাবে। আমরা চাই যে দেশ যেই চালক অন্তত সুন্দর মতে সুষ্ঠুভাবে যেন আমাদের দেশটা গড়ে ওঠে। ওরা যদি মারামারি করে তাহলে আমরা সাধারণ পাবলিক যারা আছে আমরা কোথায় যাব? আমরা ওদের কাছ থেকে আমরা শিখতে হইব যে না, মারামারি এরা বয়কট করুক, আমরাও করি। আমরা এগুলো চাই না। আমরা চাই সবাই একসাথে মিলে মিশে থাকি, কিভাবে সুন্দরভাবে দেশ গড়াবো এই চেষ্টা করি। ধৈর্যশীল হতে হবে, অর্থাৎ সবাই সবার জায়গা থেকে কথাগুলা সঠিকভাবে বলতে হবে, মার্জিত ভাষায়। এভাবে উগ্রতার সহিত কথা বললে একে অপরের কাদা চোরাচুরি, এতে আমাদের সম্প্রীতি নষ্ট হবে। পরস্পর বিরোধিতা করবে,
বোঝাপড়া ভালো থাকলে হয়তো সংঘাত হবে না, যুক্তিতর্ক থাকবে, এই যা। আমি আপনার সাথে যে ব্যবহার করব আপনার সাথে আরেকজন সেই ব্যবহারই করব। আমরা আমাদের মধ্যে সহনশীলতার অভাব, এই জন্য এই অবস্থা হয়েছে এবং ভবিষ্যতে এই অবস্থা চলতে থাকলে আরও খারাপ হবে দেশের অবস্থা। গণতান্ত্রিকভাবে সবাই রাজনীতি করবে, সবার রাজনীতির অধিকার প্রতিষ্ঠিত হবে। ভদ্রভাবে রাজনীতি করা উচিত। বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে সেরা যে অশ্লীল যে আচরণগুলা এটি মুঠো ঠিক না। আমরা সাধারণ পাবলিক যারা ভালো চলতে চাই, খাইতে চাই, যে এমন কোনো কিছুতে দেখি না, দেশের প্রতি ভালো দেখি না। আমি মানুষ পরিমাণ কথা কই দেব, ঠিক আছে? ওদের কথাবার্তা তো ঠিক নেই, ওদের কথার কারণে ওরা মার খায়, ওরা মার খাওয়ার যোগ্য। এনসিপির নেতারা মার খাওয়ার যোগ্য, মার খাওয়ার কাজ করে দেখে ওরা মার খায়। একটা মানুষের ইজ্জত দিয়ে সম্মান দিয়ে কথা বলতে হইব, ওদের এই সম্মান দিতে জানে না, ওদের বাপ মারা ওরা সম্মান দিতে জানে না, যার কারণে ওদের রাস্তাঘাটে ওরা মার খায় এনসিপির নেতারা। এনসিপিকে হামলা করার মতন মন মানসিকতা বিএনপি রাখে না, কারণ এটা একটা টোকাই দল। এদের জন্ম কোথার থেকে এটা আপনাকে মনে করতে হবে। আমরা এটা টোকাই হিসেবে চিনি এবং গালিবাজের দল, কারণ এই নতুন একটা সম্ভাবনাময় দলকে বাংলাদেশের মানুষ যেভাবে চিন্তা করেছিল, কিন্তু সেই জায়গাটাতে তারা নেই। তাদেরকে ওই একটা কথা আছে না, ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন, ওরা এখন ওয়ান টাইম ইউজ হচ্ছে। 11 দলীয় জোটের সাথে থেকে ওরা এখন সরকার দলীয় একটা রাজনৈতিক দল, যে দলটি বারবার ক্ষমতা এসেছে, তাদেরকে যে ভাষায় ওরা কটাক্ষ করছে, গালিগালাজ করছে, এটা আমরা ওদের কাছ থেকে আশা করি নাই। অতএব আমি যেটা মনে করি, সাধারণ জনগণ ওদের উপর চরমভাবে ক্ষিপ্ত, কারণ সাধারণ জনগণ তারা মনে করে না যে বাংলাদেশে আর কোনো বেয়াদবের জন্ম হোক। অতএব ওরা বেয়াদব এমনভাবে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে আগামী তরুণ প্রজন্মকে ওরা বেয়াদবের একটি লাইসেন্স দিচ্ছে, ওদের সাথে থাকবে, বিভিন্ন নেতাকর্মীদেরকে হেনস্থা করবে, কটাক্ষ করবে। এনসিপির উপরে খেপা তৈল আমলিগেরা, যারা বিএনপির ভিতর নতুন ঢুকছে, তারা এই ধরনের কাজ করে বিএনপির নাম দিতেছে। এটা হলো মূল কথা। এগুলা যা করতেছে আমলিগেরাই করতেছে, কিন্তু বিএনপির উপরে দোষ চালাইতেছে। বিগত দিনেও একই পরিবেশই করে আছে, 2001 সালে একই অবস্থা করছে। ওই বিএনপি করে, বিএনপি স্লোগান দিবে, আক্রমণ করবে, এগুলো আমার নাম পড়বে বিএনপি করতেছে আমলিগেরা। এই স্বৈরাচারের আমলিগেরা তো মনে হয় যে শেখ হাসিনা বলাইছে, কিন্তু শেখ হাসিনা যে অপরাধী যে জঙ্গলি যে গোষ্ঠীরা, এই গোষ্ঠীর সন্ত্রাসী গোষ্ঠী তো মনে হয় বাংলাদেশ ত্যাগ করে নাই। সবাই বিএনপির ভিতরে ঢুকে রাখছে, নতুন নতুন এনসিপির ভিতরে ঢুকছে, জামাতের ভিতরে ঢুকছে। তো জামাতে মনে হয় এত ভোট পাই কেমনে? জামাত তো বিএনপির সাথে ছিল। আমার দেশের ভিতরে আমি বিএনপি জামাত বলতে কোনো লোকই ছিল না। এখন তো এই যে জামাতের লোকের অভাব নাই। জনগণ ভোট দিয়েছে বিদায় তারেক রহমান গদিতে বসতে পারছে। এরা কোনো সময় জন্য হামলা করে নাই। বিএনপির উপরে অনেক ষড়যন্ত্র চাপানো হইতেছে। এই ষড়যন্ত্র তারেক রহমান কোনো সময় জন্যই বরদাস্ত করবে না। আমি বলতে চাই যে কাউকে নিয়ে কটূক্তি করা এবং সমালোচনা করা, আগে যাচাই বাছাই করবো যে বিএনপি আসলে করছে কিনা, কে জামাত ইসলাম করছে কিনা, এগুলো নিয়ে বিবেচনা করে দেখবো যে কোনটা সত্য, কে করছে না করছে। হঠাৎ করে তো কাউকে বলা যায় না কিছু, যাচাই করে দেখুক, তারপরে বিএনপিকে বলুক। এনসিপির যে বক্তব্যগুলি, সেটা ছিল বিএনপিকে আক্রান্ত করা বা তাদেরকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেওয়া। এই অশালীন বক্তব্যের প্রতিবাদ সাধারণ জনগণ করেছে। আমরা যদি কখনো প্রতিবাদ করি, রাজপথে তো ভালো কথা, ঘরেও থাকতে পারবে না। বিএনপির উপরে অপপ্রচার করা এনসিপির একটা কাজ। কেন কাজ? দেখেন, আপনি এই সার্জিস আলম আগে হাসিনার গুণগান গাইছে, যেমন করেন না, এরা হাসিনার গুণগান গাইছে, জিবলা দিয়ে পাঁচ আসছে এরা বিগত স্বৈরাচার দোসরের। এই পেসিস্টের, এরা একটা পেসিস্টের, এরা কর্মকর্তা আমি মনে করি, যারা পেসিস্টের গুণগান গায়া পেসিস্টের লুঙ্গির তলে ছিল। এই সার্জিস আলম, এই ডারবিন আসিল, তো একটা ছাগল চোর ডারবিন আসি। এরা 24শে জুলাই আন্দোলনের পর ওরা বিএনপি টিকতে দেয় নাই, একটা বিএনপির কর্মীরে রাস্তাঘাটে খাওয়াতে দেয় নাই। কেন দেয় নাই? ওরা হিসাব করছে ওরা খাইতে পারবো না, ওরা দুর্নীতি করতে পারবো না। ওরা দেখেন হাসিনা 17 বছরে যে দুর্নীতি করছে, হ্যাঁ, ওরা দেখা গেছে 18 মাসে তার চেয়ে বেশি দুর্নীতি করছে। সার্জিস আলমরে মারছে, এরা গুজব ছড়াই দিয়েছে। আর ওইখানে যারা ছাত্রদল বাইরে আছেন, আপনারা কুত্তা কামড়ায় বিরান নিচ্ছে, আপনারা ভাই ওই হাসিনার মতো ওবায়দুল কাদেরের মতো চিল্লাতে ওদের পতন হয়ে যাবে।